বন্ধুরা, ভাবুন তো, যখন গোটা বিশ্ব মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন আর ভঙ্গুর সাপ্লাই চেন নিয়ে চিন্তিত, ঠিক তখনই এশিয়ার দুই জায়ান্ট চুপচাপ এমন এক চুক্তিতে সই করল যা 2030 সালের মধ্যে গ্লোবাল ইকোনমির পুরো ম্যাপ বদলে দিতে পারে। একদিকে পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি ইন্ডিয়া, আর অন্যদিকে টেকনোলজির পাওয়ার হাউস সাউথ কোরিয়া। এটা শুধু একটা সাধারণ বাণিজ্য চুক্তি নয়, এটা আসলে ড্রাগনের আধিপত্য ভাঙার এক গোপন ব্লুপ্রিন্ট। আজ আমরা আলোচনা করব এমন এক স্ট্র্যাটেজিক মাস্টার প্ল্যান নিয়ে, যা ঢাকঢোল পিটিয়ে নয়, বরং ভারতের ভূরাজনৈতিক কৌশলের এক মাস্টার স্ট্রোক হিসেবে সামনে এসেছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে বিজনেস টুডের এই চাঞ্চল্যকর হেডলাইনটি দেখছেন। এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভারত এবং দক্ষিণ কোরিয়া যৌথভাবে একটি ডিজিটাল ব্রিজ বা ডিজিটাল সেতু নির্মাণ করতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ এই ব্রিজ কেন, এবং কেনই বা এটি এত গুরুত্বপূর্ণ? দেখুন, আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভূরাজনীতির সংজ্ঞা বদলে গেছে। এখন যুদ্ধ শুধু সীমান্তে হয় না, যুদ্ধ হয় ল্যাবরেটরিতে এবং সিলিকন চিপের কারখানায়। আজকের দিনে যার হাতে সেমিকন্ডাক্টর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো ফিউচারিস্টিক টেকনোলজি থাকবে, সেই দেশই আগামীর বিশ্ব শাসন করবে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং গতকাল দিল্লিতে বসে যে ঐতিহাসিক ডিলটি ফাইনাল করেছেন, তার সবচেয়ে শক্তিশালী এবং প্রধান স্তম্ভ হলো এই ডিজিটাল পার্টনারশিপ। আমাদের মনে রাখতে হবে, 2010 সালে হওয়া সেই পুরনো সিইপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তিটি এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ভারত এখন আর শুধু সস্তা শ্রম বা সাধারণ কাঁচামাল রপ্তানি করে গতানুগতিক বাণিজ্যে বিশ্বাসী নয়। আমরা এখন টেবিলের উপর জোর দিয়ে দাবি করছি টেকনোলজি ট্রান্সফারের। ভারত চাইছে কোরিয়ান প্রযুক্তি ব্যবহার করে নিজেদের মাটিতে চিপ ম্যানুফ্যাকচারিংয়ের ইকোসিস্টেম তৈরি করতে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও আজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থায়। চীনের উপর তাদের যে অতি নির্ভরশীলতা ছিল, তা থেকে তারা মুক্তি চাইছে। তাদের প্রয়োজন ভারতের মতো একটি বিশাল কনজিউমার মার্কেট এবং আমাদের দেশের সেই অদম্য দক্ষ জনশক্তি বা স্কিল্ড ম্যান পাওয়ার। কোরিয়ার হাইটেক হার্ডওয়্যার আর ভারতের তুখোড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এই দুটো যখন মিলেমিশে একাকার হবে, তখন যে কম্বিনেশনটা তৈরি হবে তা এতটাই শক্তিশালী বা ডেডলি যে এটি সরাসরি চীনের সেই বিশাল ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এটা শুধু একটা ব্যবসা নয় বন্ধুরা, এটা হলো এশিয়ায় চীনের একচেটিয়া দাদাগিরি বন্ধ করার প্রথম বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক ডিলটিকে বর্ণনা করার জন্য একটি অসাধারণ এবং সিগনিফিক্যান্ট ফ্রেজ ব্যবহার করেছেন, ফ্রম চিপস টু শিপস। ওপর শুনলে মনে হতে পারে এটা কোনো একটা রাইমিং স্লোগান, কিন্তু এর গভীরে লুকানো আছে ভারতের আগামী 50 বছরের অর্থনৈতিক এবং প্রতিরক্ষা কৌশল। চলুন এই কথাটির একটু গভীরে যাওয়া যাক। প্রথমে কথা বলা যাক চিপস নিয়ে। বন্ধুরা, বিংশ শতাব্দী যদি তেলের বা খনিজ তেলের হয়ে থাকে, তবে একবিংশ শতাব্দী হলো সেমিকন্ডাক্টর চিপসের। আজ তৈল বা সোনা নয়, পৃথিবীর সবচেয়ে দামি এবং কৌশলগত সম্পদ হলো এই ক্ষুদ্র সিলিকন চিপ। আপনার হাতে স্মার্টফোন থেকে শুরু করে মহাকাশে পাঠানো স্যাটেলাইট, এমনকি অত্যাধুনিক গাইডেড মিসাইল, সব কিছুই এই চিপের ওপর 100% নির্ভরশীল। আর এই সেমিকন্ডাক্টর দুনিয়ায় দক্ষিণ কোরিয়ার স্যামসাং এবং এসকে হাইনিক্স হলো অবিসংবাদিত গ্লোবাল লিডার। ভারত লক্ষ্য স্থির করেছে যে 2026-এর মধ্যে আমরা আর কেবল চিপের আমদানিকারক থাকব না, আমরা হব উৎপাদনকারী। এই ডিলের সবচেয়ে বড় টুইস্ট হলো, দক্ষিণ কোরিয়া এখানে শুধু আমাদের কাছে চিপ বিক্রি করতে আসছে না, তারা ভারতে অত্যাধুনিক ফেব্রিকেশন প্ল্যান্ট বা চিপ তৈরির কারখানা স্থাপনের জন্য পূর্ণাঙ্গ টেকনিক্যাল সাপোর্ট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি শেয়ার করতে রাজি হয়েছে। এর মানে হলো ভারত খুব শীঘ্রই গ্লোবাল সেমিকন্ডাক্টর সাপ্লাই চেনের একটি অপরিহার্য অংশ হতে চলেছে। এবার আসি দ্বিতীয় ভাগে, শিপস বা জাহাজ নির্মাণ। বন্ধুরা, ভারতের প্রায় 7500 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সীমা রয়েছে এবং আমরা একটি বিশাল পেনিনসুলার কান্ট্রি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, বিশাল জাহাজ তৈরিতে আমরা এখনও দক্ষিণ কোরিয়ার ধারের কাছে নেই।
কোরিয়া বর্তমানে বিশ্বের 1 নম্বর শিপ বিল্ডার, কিন্তু এই ডিলের ফলে সমীকরণটা পুরোপুরি বদলে যাচ্ছে। ভারত চাইছে নিজের নেভাল পাওয়ার এবং মেরিটাইম স্ট্রেংথকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে। দক্ষিণ কোরিয়ার সেই বিশ্বমানের টেকনোলজি এখন ভারতের ডকইয়ার্ডগুলোতে ব্যবহার করা হবে। এর ফলে ভারত নিজেই তৈরি করবে বিশাল বিশাল কন্টেনার জাহাজ, এলএনজি ক্যারিয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। একেই আমরা জিওপলিটিক্সের ভাষায় বলছি স্ট্র্যাটেজিক অটোনমি। অর্থাৎ আমাদের নিজের প্রতিরক্ষা এবং বাণিজ্যের জন্য আমাদের আর অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হবে না। ভারত এখন নিজের জাহাজ নিজেই তৈরি করবে, যা সরাসরি ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের দাপট বহুগুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে ভারতের সরকারি সংবাদ সংস্থা পিআইবির এই রিপোর্টটি দেখুন। আমাদের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এখানে খুব কড়া এবং স্পষ্ট ভাষায় একটি বার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের যে ট্রেড ডেফিসিট বা বাণিজ্যিক ঘাটতি ছিল তা সংশোধন করার সময় এখন এসে গেছে। বিষয়টি একটু সহজ করে বলা যাক। গত 1 দশক ধরে আমরা দক্ষিণ কোরিয়া থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স, অটোমোবাইল পার্টস এবং স্টিল আমদানি করে এসেছি, কিন্তু সেই তুলনায় আমাদের রপ্তানির পরিমাণ ছিল অত্যন্ত নগণ্য। সহজ কথায় ভারতের টাকা কোরিয়ার পকেটে বেশি যাচ্ছিল। কিন্তু এই নতুন চুক্তিতে ভারত ব্যাক ফুটে নয়, বরং ফ্রন্ট ফুটে খেলেছে। ভারত সরকার কোরিয়ান মার্কেটে আমাদের ফার্মাসিউটিক্যালস, এগ্রিকালচার এবং আয়রন ওরের জন্য গ্রেটার মার্কেট অ্যাক্সেস এবং বিশেষ শুল্ক ছাড়ের দাবি জানিয়েছে। এই রিভাইজড চুক্তির লক্ষ্যটা অত্যন্ত পরিষ্কার এবং উচ্চাভিলাষী। 2030 সালের মধ্যে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে বর্তমানের 27 বিলিয়ন থেকে বাড়িয়ে 50 বিলিয়নে নিয়ে যাওয়া। এটা কোনো আবেগতাড়িত ঘোষণা বা আকাশকুসুম কল্পনা নয়, এটা একটা অত্যন্ত ঠান্ডা মাথার ক্যালকুলেটেড রোডম্যাপ। ভারত এখন কোরিয়াকে বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধু তোমাদের কাস্টমার হয়ে থাকতে চাই না, আমরা তোমাদের সমান সমান পার্টনার হতে চাই। যদি এই লক্ষ্যমাত্রা পূরণ হয় তবে ভারতের অর্থনীতিতে যেমন বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়বে, তেমনি দেশীয় উৎপাদনকারীদের জন্য খুলে যাবে এক বিশাল বৈশ্বিক বাজার। কোরিয়ান মিডিয়ার এই চাঞ্চল্যকর খবরটি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে দেশ হাইটেক ইলেকট্রনিক্সের দুনিয়া কাঁপাচ্ছে, সেই দক্ষিণ কোরিয়া হঠাৎ ভারতের সাথে এনার্জি সেক্টর বা জ্বালানি খাতে কেন এত ঘনিষ্ঠ হতে চাইছে? বন্ধুরা, এর উত্তর লুকিয়ে আছে বর্তমানের টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে এবং ক্রমবর্ধমান মিডল ইস্ট ক্রাইসিসের মধ্যে। দেখুন, দক্ষিণ কোরিয়া তাদের প্রয়োজনীয় জ্বালানির সিংহভাগ আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, কিন্তু সুয়েজ খাল কিংবা স্ট্রেট অফ হরমুজের মতো চোক পয়েন্টগুলোতে যেভাবে অস্থিরতা বাড়ছে তা কোরিয়ার মতো এনার্জি নির্ভর দেশের অর্থনীতির জন্য এক চরম অশনি সংকেত। ঠিক এখানেই ভারতের প্রবেশ। ভারত এখন বিশ্বমঞ্চে শুধু তেলের একজন বড় ক্রেতা নয়, বরং ভারত দ্রুত নিজেকে একটি গ্লোবাল এনার্জি স্টেবিলাইজার হিসেবে প্রতিষ্ঠিত করছে। ভারত তার বিশাল রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন হাইড্রোজেন প্রজেক্টে দক্ষিণ কোরিয়াকে ইনভেস্টর এবং পার্টনার হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে। ভারত চাইছে কোরিয়ান প্রযুক্তির সাহায্যে ক্লিন এনার্জির হাব হতে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে এখন সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন বা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়েও উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এর আসল মানেটা বুঝুন। যদি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইন ভেঙে পড়ে, তবে ভারত আর কোরিয়া মিলে একে অপরের এনার্জি চেইনকে সচল রাখবে। অর্থাৎ এক দেশ অন্য দেশের জ্বালানি নিরাপত্তার গ্যারান্টার হয়ে উঠছে। দাবার এই মাস্টার স্ট্রোক চালটা কি আপনারা ধরতে পারছেন? এটা কেবল বাণিজ্য নয়, এটা হলো যুদ্ধের আবহে টিকে থাকার এক অভিন্ন রক্ষা কবচ। বন্ধুরা, জিওপলিটিক্সের সবচেয়ে বড় সত্যিটা হলো কেউ এখন এক ঝুড়িতে সব ডিম রাখতে চাইছে না। একে বলা হয় চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ সবাই চীনের বিকল্প খুঁজছে, আর দক্ষিণ কোরিয়ার জন্য ভারতের চেয়ে ভালো বিকল্প আর কেউ হতেই পারে না। ভারতে তৈরি হতে চলেছে বিশেষ কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ। এখানে জমি, বিদ্যুৎ এবং শ্রম দেবে ভারত, আর উন্নত প্রযুক্তি এবং ম্যানেজমেন্ট দেবে কোরিয়া। এর ফলে লক্ষ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে এবং ভারত হয়ে উঠবে বিশ্বের নতুন ম্যানুফ্যাকচারিং হাব। এটা চীনের আধিপত্যের মূলে কুঠারাঘাত। সরকারি সংবাদ মাধ্যম ডিডি নিউজের এই গুরুত্বপূর্ণ রিপোর্টটির দিকে একবার নজর দিন।
এখানে যে 4টি প্রধান সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অংশটি হলো ডিফেন্স এবং মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট। বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে বর্তমানের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দো প্যাসিফিক বা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এখন বিশ্বের সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র। এই অঞ্চলে চীনের ক্রমাগত আধিপত্য বিস্তার এবং একতরফা আগ্রাসন রুখতে ভারত আর দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই চুক্তির মাধ্যমে শুধু পণ্য কেনাবেচা বা বাণিজ্য করছি না, বরং আমরা গোটা এশিয়ার সমুদ্রপথের নিরাপত্তা বা মেরিটাইম সিকিউরিটি নিশ্চিত করার অঙ্গীকার করছি। দক্ষিণ কোরিয়া আজ এটা খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এশিয়ায় যদি তারা ভারতের মতো একটি রাইজিং সুপার পাওয়ারের হাত না ধরে, তবে চীনের ক্রমবর্ধমান চাপের মুখে তারা কৌশলগতভাবে একা হয়ে পড়বে। অন্যদিকে ভারতও জানে যে আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে হাইটেক ডিফেন্স ইকুইপমেন্ট এবং মিসাইল টেকনোলজির জন্য দক্ষিণ কোরিয়ার মতো টেকনিক্যালি অ্যাডভান্সড এবং বিশ্বস্ত বন্ধু আর কেউ হতেই পারে না। এই লজিস্টিক প্যাক্ট মানে হলো প্রয়োজনে দুই দেশের সেনাবাহিনী একে অপরের বন্দর এবং বেস ব্যবহার করতে পারবে। এটা চীনের স্ট্রিং অফ পার্লস নীতির বিরুদ্ধে ভারতের এক জোরালো পাল্টা জবাব। আমরা শুধু শান্তি চাই না, আমরা সেই শান্তি রক্ষা করার ক্ষমতাও অর্জন করছি। দক্ষিণ কোরিয়া আর ভারতের এই নৌ মৈত্রী কি তবে ইন্দো প্যাসিফিকে নতুন শক্তির সমীকরণ তৈরি করবে? এর উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক বছরের স্ট্র্যাটেজিক মুভমেন্টে। উপসংহারে যদি আসি তবে বলতে হয় 21শে এপ্রিল 2026-এর এই সকালটা এশিয়ার ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিল। ভারত এখন আর শুধু রিঅ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ। এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ প্রমাণ করে যে ভারত তার প্রতিবেশী এবং গ্লোবাল পার্টনারদের সাথে মিলে এক এমন ইকোসিস্টেম তৈরি করছে যেখানে চীনের একচেটিয়া রাজত্ব আর চলবে না। এটা কোনো ইমোশনাল ডিল নয়, এটা পিওর বিজনেস এবং স্ট্র্যাটেজি। ভারতের স্কেল এবং কোরিয়ার স্কিল মিলে তৈরি হতে যাচ্ছে এক অজেয় শক্তি। আপনাদের কি মনে হয়, ভারত কি সত্যিই এই চুক্তির মাধ্যমে চীনের গ্লোবাল সাপ্লাই চেনকে রিপ্লেস করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতই আমাদের এই আলোচনার গভীরতা বাড়িয়ে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জিওপলিটিক্স ভালোবাসেন। আর এমন ইনডেপথ অ্যানালিসিস পেতে অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।